আসসালামু আলাইকুম প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থী। আমি তোমাদের নাইমুর ভাইয়া আবার তোমাদের সামনে এসে কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি। তোমরা জানো তোমাদেরকে সেই এইচএসসি থেকে শুরু করে এডমিশন পর্যন্ত যখন যেভাবে যে ক্লাসটি দরকার ছিল তখন ভাইয়া সেই ক্লাসটি আসলে আপলোড করেছে আর কি। আবারও তোমাদের জন্য এই মুহূর্তে যেহেতু তোমরা হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য ছোট্ট একটা ক্লাস আসলে নেওয়াটা খুব জরুরি আর কি। তো সেই ক্লাসটাই আসলে নিচ্ছি বর্তমানে। তো তোমাদেরকে এটা বলে রাখি যে আমি তো তোমাদের জন্য ফ্রি ক্লাসও নিয়েছি আবার পেইড ক্লাসও নিয়েছি আর কি। সো ফ্রি ক্লাসটা আসলে নর্মালি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য আপলোড করেছি। আর পেইড ক্লাসটার জন্য যে কাজটা করতাম যে এবারের জন্য আমি হচ্ছে এগ্রি এবং গুচ্ছের জন্য আর কি মেসনের সাথে কোলাবোরেট করে একটা কোর্স প্লেস করে সেখানে কাজ করছি। গুচ্ছের কোর্সটা আমাদের অনগোয়িং আছে, তুমি চাইলে আমাদের কোর্সটা সম্পর্কে চেক আউট করতে পারো কমেন্ট বক্স থেকে আর কি। আরেকটা তোমাদের কথা বলে রাখি, এই যে কোশ্চেন ব্যাংকের উপরে যে ম্যারাথন ক্লাসগুলো হয়, তো এই ক্লাসগুলো আসলে কোশ্চেন সলভ করলে কি হয়ে যাবে আর কি? আসলে না, সত্যি কথা বলতে না। কেন না? কারণ কোশ্চেন সলভ করতে গিয়ে বেসিক আসলে কতটুকু বলা যায়, বেশি তো বলা যাবে না, কিছুটা বেসিক থাকবে, দেন এমসিকিউ থাকবে, দেন দরকারি কিছু ইনফরমেশন আসলে থাকবে আর কি। বাট তোমার আসলে তোমার বেস লেভেলটা কতটুকু, তোমার ফাউন্ডেশনটুকু আসলে কতটুকু, কোন কারণে আসলে তোমার হচ্ছে না, এটা তো বোঝাটা খুব জরুরি, তাই না? সো এই ম্যারাথনগুলো তুমি করবা, বাট তোমার আগে ফাউন্ডেশনটাকে স্ট্রং রাখতে হবে আর কি। তো তোমার ফাউন্ডেশন স্ট্রং আছে কিনা, যদি তোমার কাছে সময় থাকে এটার জন্য চেক করার জন্য একটা লিটমাস টেস্ট তোমার হাতে দিতে পারি। তুমি যে কাজটা করতে পারো, তুমি আসলে আমার ইউটিউব চ্যানেলে যাবা অক্সিগেম, তো সার্চ করলে অক্সিগেমে চলে আসবা। আসার পরে তুমি নর্মালি হোমে চলে আসবা। তো এই হোমে আসার পরে তুমি কি করবা, এই ভিডিওতে যাবা। যাওয়ার পরে তুমি হচ্ছে এখানে পপুলারে যাবা, গিয়ে দেখবা সবচেয়ে বড় যে ভিডিওটা, বেশি যে ভিউজটা আমার আসছে আর কি, সেটা হচ্ছে 22 ঘন্টার একটা ভিডিও। যে ভিডিওর মধ্যে আমি কিনা ভার্সিটি ক ইউনিটের জন্য যতগুলো বিশ্ববিদ্যালয় হয় সেখানে যে ধরনের প্রশ্ন হতে পারে সবগুলোর বেসিক একদম হাতে লিখে 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 পড়িয়েছে আর কি এখানে। বুঝছো? তোমার যে 22 ঘন্টা সময় থাকে, এই টাইমটা ইনভেস্ট করা তোমার জন্য একটা বুদ্ধিমানের কাজ। দেন তুমি একটা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা করবে আর কি। বুঝছো? আর তোমার যদি মনে হয় যে তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ না, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, দেন ইঞ্জিনিয়ারিং ক্লাসটা কিন্তু তোমার জন্য আছে। এটা কত? এটা প্রায় 28 থেকে 29 ঘন্টার একটা ক্লাস আর কি। এই ক্লাসটা করার পর তুমি কোশ্চেন ব্যাংকে যাবে। সো তার মানে তুমি হচ্ছে নিজের বেস লেভেলটাকে ঠিক করে নিবা, দেন তুমি কোথায় যাবা, দেন তুমি যাবা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসের মধ্যে আর কি। তো ওটা কি ক্লিয়ার করতে পারছি? আজকের ক্লাসটা হচ্ছে আমার কাছে একটা কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস, যেখানে কিনা শুধুমাত্র আমরা হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের আসার প্রশ্নগুলো সলভ করব। সলভ করতে গিয়ে ভাইয়া হচ্ছে বেসিকটুকু একটু বলার চেষ্টা করব, পাশাপাশি এমসিকিউ তো সলভ করবই, ইভেন দরকারি কিছু ইনফরমেশন তোমাদের কাছে দিয়ে দিব আর কি। তাহলে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তোমরাও একটা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে আর কি। এর বাইরে তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবা না। ওকে ভাই? নর্মালি ক্লাসগুলো আমরা শুরু করার সময় তো নেক্সট স্লাইড থেকেই শুরু করি। এই ক্লাসটা আমি তোমাদেরকে একদম লাস্ট থেকে শুরু করতেছি। অর্থাৎ এখানে দেখতেছে মনে হয় যে আমাদের প্রায় অ্যারাউন্ড 45টার মতো এমসিকিউ আছে। তো এমসিকিউগুলো আমরা সুন্দরভাবে করে তোমাদের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো তুমি তো এটা দেখো, তো অ্যান্সারগুলো একটু আমাকে বইলো, সাথে সাথে এই বইলো তুমি অ্যান্সারগুলো কি হবে। যেমন ধরো ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তোমরা যদি ম্যারাথনটা করতে গিয়ে যদি কেউ দেখো, আমি যখন অর্গানিকের যখন আমার ক্লাসটা মাত্র শুরু হয়েছে তখন মনে হয় আমি এটা বলেই শুরু করছিলাম আর কি। যাই হোক, তো ইউরিয়ার সংকেতটা কি? ইউরিয়ার সংকেতটা হচ্ছে NH2CO NH2। বুঝছো? এখানে নাইট্রোজেনের শতকরা পরিমাণটা কত? এটা হচ্ছে 46%। এটা এডমিশন টেস্টে আসা প্রত্যেকটা শিক্ষার্থীর আমার মনে হয় সবারই এটা মুখস্থ হয়ে গেছে আর কি। বুঝছো? এটা কত পার্সেন্ট? এটা 46%। সেটা কোথায় আছে অপশনের মধ্যে? এটা কোথায় আছে? এখানে আর কি, তাই না? 46.66%, রাইট? এখন তোমার কাছে একটা জিনিস মনে হতে পারে যে এই দেখো এটা একটা অপশন আছে, এটা একটা অপশন আছে। যদি এরকম একটা অপশন থাকে তখন কিন্তু তোমাকে ক্রস চেক করাটা কিন্তু বাধ্যতামূলক, জানো তো? আচ্ছা, কিন্তু ক্রস চেক দিলে করবা কেমনে? তো এটা তো তুমি অ্যান্সারটাও বের করতে জানো, সেটা কিভাবে করবে একটু দেখি তো। আসলে এইটা অ্যান্সার নাকি এইটা অ্যান্সার আসলে কেমনে করবা? নাইট্রোজেন আছে আমাদের কাছে, তাই না? তাহলে দেখি নাইট্রোজেন আছে কয়টা? দুইটা। দুইটা নাইট্রোজেন আমাদের কাছে এখানে আছে, যার ভর কত? 14 দুগুণে হচ্ছে 28, তাই না? আচ্ছা, হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেন, তাহলে হচ্ছে 4টা হাইড্রোজেন আছে আমাদের কাছে, যার ভর কত? 4। তারপরে কার্বন আছে হচ্ছে একটা, যার ভর হচ্ছে কত? 12। আবার অক্সিজেন আছে আমাদের কাছে একটা, যার ভর হচ্ছে কত? যার ভর হচ্ছে 16। সবগুলোকে যোগ করে দিতে হবে আর কি। তাহলে 12 আর এটা যোগ করলে হচ্ছে 40 আর এটা যোগ করলে হয় হচ্ছে 20, তাহলে হচ্ছে 20। তাহলে 20 আর 40 যোগ করলে হচ্ছে 60। তাহলে কি করতে হবে আমাদের কাছে? এই যে এটা, তাহলে হচ্ছে 28 ডিভাইডেড বাই হচ্ছে 60। এটা করলে আমাদের কাছে অ্যান্সারটা চলে আসবে। এখন আমরা কিভাবে করতে? 4 সাথে হচ্ছে 28, 4 15 হচ্ছে এত, তাহলে হচ্ছে 7/15, তাই না ভাইয়া? এই তো ব্যাপারটা আর কি এটা। তো এখন এখান থেকে আমাদের কাছে অ্যান্সারটা এটা করার পরে পার্সেন্টেজে নিতে হবে। এখন এইটা তাহলে কেমনে পার্সেন্টেজে নিব? আমার কাছে ক্যালকুলেটর লাগবে এটার জন্য, তাই না?
তো চলো দেখি একটু ক্যালকুলেটরটা একটু দেখি আমরা কীভাবে বের করতে পারি এটাতে। তো নর্মালি দেখা যায় 46 থাকে, বাট দুটো অপশন যদি ক্লোজ থাকে তখন কিন্তু ট্রাই করতে হবে আর কি, এরকম, বুঝছো? দুটো অপশন যদি ক্লোজ থাকে তখন আসলে ট্রাই করতে হবে। তাহলে 7 ডিভাইড বাই হচ্ছে 15, তাহলে কি হলো 46.66%, তার মানে ঠিকঠাক, তাই তো? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা আর কি, ডান। এবার তাহলে চলো আমরা সামনের দিকে মুভ করি। 1 মোল পানির ভর কত গ্রাম? 1 মোল পানির ভর, পানি মানে কোনটা জানো? এটা তো সবাই জানি মোটামুটি, H2O হচ্ছে পানি, তাহলে ভর কত? তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য হচ্ছে 2, এটার জন্য হচ্ছে কত 16, তাহলে হচ্ছে 18, তাই না? খুবই কঠিন একটা ম্যাথ আমরা করলাম এই মুহূর্তে আর কি। তাহলে সেটা কোনটা হবে? 18 গ্রাম হবে 1 মোল পানির ভর। এবার চলো যাই তাহলে পরের দিকে। 1 লিটার 5 কি বলছে এখানে? এন, এন কিন্তু কি নর্মালিটি প্রকাশ করছে আর কি, হ্যাঁ, বাট আমরা কিন্তু নর্মালিটি দিয়ে সাধারণত কোনো ম্যাথ করি না, ঠিক আছে? ওকে, এবার আসো, এবার কি বলছে? নর্মালিটি সমান কিন্তু ওই এস ঘনমাত্রা যেটা থাকে না, মানে মোলারিটিতে যেটা ইউজ করি সেইটা ইনটু হচ্ছে কি আমার যে ইকুইভ্যালেন্ট নাম্বার যেটা, তার মানে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলেই পাওয়া যায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1, দ্যাটস ওয়াই এটা যে 5 আছে না, 5 এর সাথে 1 গুণ করলে আসলে 5ই থাকবে, প্যারানোর কিছু নেই। প্রস্তুত করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? কতটুকু বলছে, তাই না? তাহলে এই জায়গায় আমরা কি লাগবে? ডাব্লিউ লাগবে। তাহলে আমরা জানি এস সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে এম ইন্টু ভি। তাহলে আমাদের লাগবে হচ্ছে ডাব্লিউ, তাহলে এস ইন্টু এম ইন্টু ভি ডিভাইডেড বাই হচ্ছে 1000। এখন এস এর মান কত? এই যে এটাকে বললাম না, এটাকে 1 গুণ করছি, নর্মালিটি সমান হচ্ছে এস ইন্টু ই, তাই না ঘটনাটা? তাহলে কি বললাম? নর্মালিটির মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। এখানে এস ইন্টু হচ্ছে ই, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ই এর মান কত? সোডিয়াম ই এর মানটা হচ্ছে 1, তাহলে এস এর মান তাহলে কত? তাহলে এস এর মানটা হচ্ছে তাহলে 5, তাই না ব্যাপারটা এটা? বুঝছো? ওকে, তাহলে এবার যদি আমরা 5 বসাই এখানে, এস এর মানটা হচ্ছে 5, এম এর মানটা কত? এম হচ্ছে কার জন্য? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40, ভি এর মান কত? 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, ডিভাইডেড বাই কত? ডিভাইড হচ্ছে 1000, তাহলে 1000 কেটে দিলাম, তাহলে কত হলো? তাহলে হচ্ছে এটাতে, তাহলে এটা হচ্ছে 200, তাই না? 200 গ্রাম। 200 গ্রাম কি অপশনের মধ্যে আছে? 200 গ্রাম অপশনের মধ্যে আছে, হ্যাঁ আছে আর কি। বুঝছো ঘটনাটা? ওকে, এবার তাহলে যাই পরের দিকে। কোনটির স্ফুটনাঙ্ক আসলে বেশি? হ্যাঁ, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি কখন হয় আর কি? সাধারণত যেটার মধ্যে কি থাকে, যেটার মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ড হওয়ার চান্স থাকে আর কি। কি বললাম কথাটা? স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কোথায় বেশি কোথায় কম কেমনে বুঝবা? হাইড্রোজেন বন্ধন থাকলে, হাইড্রোজেন বন্ধন থাকলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় আর কি, হ্যাঁ, থাকলে সাধারণত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। তাহলে যেমন ধরো ক্লোরোফর্মে তো হাইড্রোজেন বন্ড নাই, মিথেনেও নাই, মিথাইল ব্রোমাইডেও নাই, ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল মানে কি? ইথাইল অ্যালকোহল মানে কি? এই যে CH3 CH2OH, এখানে কিন্তু OH আছে, তার মানে এখানে কি আছে? তাহলে আমাদের জন্য হাইড্রোজেন বন্ড থাকার চান্স বেশি আছে। তাহলে এদের মধ্যে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটায় বেশি হবে? এইটার জন্য বেশি হবে আর কি। বুঝছো? বুঝছো? ওকে, এবার সামনের দিকে মুভ করি। পিঁপড়ায় কোন অ্যাসিড পাওয়া যায়? পিঁপড়ায় মানে পিঁপড়ার কামড় দিলে কোন অ্যাসিডটা পাওয়া যায়? বুঝছো? পিঁপড়ায় কামড় দিলে আসলে পাওয়া যাচ্ছে কোনটা? পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের জন্য মিথানোয়িক অ্যাসিডটা পাওয়া যায়। এটা আমরা ছোট্টবেলায় পড়ছিলাম না এটা? এটাকে কিন্তু ফর্মিক অ্যাসিড বলে। এটাকে কি বলা হয়? ফর্মিক অ্যাসিড বলে, ফর্মিক অ্যাসিড বলে, বা মিথানোয়িক অ্যাসিড বলতেছে আর কি যেটাকে। বুঝছো? ওকে, এবার চলো পরের দিকে যাই। সাইক্লোহেক্সেনের রাসায়নিক সংকেত কোনটা? কার কথা বলছে এটা? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন কোনটা? CH2, এরকম কয়টা আছে? 6টা আছে। কয়টা আছে ভাইয়া? 6টা। সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন আমাদের কাছে বানাইতে গেলে 6টা এভাবে কার্বন লাগবে। কয়টা লাগবে? 6টা। তাহলে কি হইল? C6H কয়টা আছে তাহলে? 2টা। তাহলে C6H12, এটা হচ্ছে কি তোমার জন্য? সাইক্লোহেক্সেন। তাহলে এটা কি আছে অপশনে? হ্যাঁ, সুন্দরভাবে অপশনে আছে গ নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার চলো সামনের দিকে মুভ করি। কোনটি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? হোমোসাইক্লিক, আচ্ছা, অ্যারোমেটিক যৌগের কথা বলছে না, প্রশ্ন ভালো করে পড়তে হবে। বাট হোমো বলছে, হোমো আর হেটেরো মানে কি? হোমো মানে যদি তুমি কোথাও দেখো হোমো বলছে, হোমো মানে হচ্ছে কার্বন আছে সাথে হচ্ছে হাইড্রোজেন আছে। তুমি যদি দেখো কোথাও হচ্ছে হেটারো বলছে, তুমি যদি দেখো কোথাও হেটারো বলছে, তাহলে কি বুঝবা? কার্বন আছে, হাইড্রোজেন আছে, এর বাইরে হাইড্রোজেন, সবগুলো হাইড্রোজেন হইতেও পারে নাও পারে, বাট এর সাথে থাকবে হচ্ছে কি হ্যালোজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, এগুলো থাকলে হেটারো বলে। বুঝছো? বাট কার্বন এবং হাইড্রোজেন থাকলে হোমো টাইপের বলে।
সাইক্লোহেক্সেনে কি আছে? C6H12, তো কার্বন আর হাইড্রোজেন। বেনজিন হেক্সা ক্লোরাইড আছে আর কি, বুঝছো? এবার বলছে কি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, তাই না? তাহলে বেনজিন হেক্সাক্লোরাইড মানে কোনটা? C6Cl6, তাই তো? C6 আর হচ্ছে Cl6, সাথে কয়টা ক্লোরিন আছে? 6টা ক্লোরিন আছে আর কি, বুঝছো? তার মানে হচ্ছে কার্বনও আছে, হ্যালোজেনও আছে, এটাও একটা হওয়ার চান্স আছে। তারপরে হচ্ছে কি দেখো, যে ফেনলের কথা বলতেছে আর কি, এটা ফেনল। ফেনল মানে হচ্ছে কি C6H5, তার সাথে হচ্ছে OH, এটা একটা আছে। বাট এই OH-টা আবার কোথায়? এটা কিন্তু বেনজিন বলয়ে, যেটা মানে যেটাতে আসলে রেজোনেন্স তৈরি করে ওইখানে না, বেনজিন বলয়ের বাইরের অংশ কিন্তু এটা। আবার যদি দেখি যে থায়োফিনের যদি কথা বলে, থায়োফিন দেখতে কীরকম? থায়োফিন দেখতে হচ্ছে এইটা, এই যে এইটা, এটা হচ্ছে থায়োফিন, এটা কিন্তু থায়োফিন। বাট এই যে খেয়াল করে দেখো, যেহেতু অ্যারোমেটিক যৌগের কথাবার্তা বলতেছে না, তাহলে এটাও অ্যারোমেটিক যৌগ ফেনল, এটাও অ্যারোমেটিক যৌগ, এটাও অ্যারোমেটিক যৌগ। বাট অ্যারোমেটিক যে রেজোনেন্স যেখানে ঘটতেছে, যে ফ্ল্যাট সারফেসটার জন্য, সেখানে কি আছে? ওই সারফেসের ভিতরে হচ্ছে কি আছে? সালফারটা আছে। তো তোমার যদি চিন্তা করে দেখো যে এটাও তো ভাইয়া হেটারো, এটাও আসলে কি ভাইয়া হেটারো, বাট এটাও আসলে হেটারো, বাট হেটারো অ্যারোমেটিক যৌগ যেহেতু বলছে, তার মানে আমাদের কাছে এইখানে যাওয়া উচিত, বুঝছো অ্যান্সারটাতে? একটু ট্রিকি, তাই না? এবার আবার চলো, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ কোনটা? আগে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড মানে 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে একটা আছে মাত্র, ইবোনিক অ্যাসিডের মধ্যে একটা COOH আছে, সিনামিক অ্যাসিডের মধ্যেও একটা COOH আছে, একটা আছে আর কি। এটা সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা আছে, সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা আছে, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যেও একটা আছে, বুঝছো? সাইট্রিক অ্যাসিড যেন কোথায়? ওই যে সিট্রাস যেগুলো ফল আমরা পাই খাই সেগুলোর মধ্যে আছে। এবার চলো, সেলুলোজ কার পলিমার? সেলুলোজ কার পলিমার? সেলুলোজের কথা বলতেছে। আচ্ছা, তোমার একটা জিনিস বলি, তোমরা যে অ্যামাইলোজ খাচ্ছ বা আমরা যে খাবার খাচ্ছি না, স্টার্চ খাচ্ছি যেখান থেকে, যেটা কিনা আলু থেকে খাচ্ছি, ভাতের মধ্যে খাওয়ার সময় খাচ্ছি, তো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে কি, আমি একটু লিখে রাখি, স্টার্চ, যেটা স্টার্চ, এটা হলো আলফা ডি গ্লুকোজের পরিমাণ, আলফা ডি গ্লুকোজ এর পরিমাণ। কিন্তু আমরা যে সেলুলোজ খাচ্ছি, যেটা কিনা খাই না, তো এটা হচ্ছে কাঠে থাকে বা ঘাসে থাকে আর কি, তাই না? তো এটার মধ্যে কি থাকে? বিটা ডি গ্লুকোজ থাকে, বুঝছো? অ্যামাইলোজ, স্টার্চ, এই জিনিসগুলোর মধ্যে থাকে আলফা ডি, আর বিটা ডি গ্লুকোজ কোথায় থাকে? সেলুলোজের মধ্যে বিটা ডি গ্লুকোজ থাকে, বুঝছি ঘটনাটা? তাহলে কি হবে? বিটা ডি গ্লুকোজের মধ্যে এই ঘটনাটা হয়। ডান ডান। এবার চলো সামনের দিকে মুভ করি আমরা। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটা? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন আসলে আসতে পারে আর কি পরীক্ষার মধ্যে। তোমাকে এটা ভেঙে ভেঙে একটু বলতে হবে ঘটনাটা, তাই না? ধরো মূলকের কথা বলতেছে, তাহলে মূলক কয় ধরনের হইলো? ধরলাম অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে মূলক হচ্ছে 2 ধরনের হয়। কয় ধরনের কথা বলছি? 2 ধরনের। একটা হচ্ছে কি হয়? একটা হচ্ছে সক্রিয়কারী, একটা হইলো সক্রিয়কারী মূলক, আর একটা হইলো নিষ্ক্রিয়কারী মূলক। একটা হইলো নিষ্ক্রিয়কারী মূলক, একটা হলো সক্রিয়কারী, আর একটা হলো কি তোমার কাছে? নিষ্ক্রিয়কারী। সক্রিয়কারী এক্সাম্পল, নিষ্ক্রিয়কারী এক্সাম্পল বলতে হবে। যারা সক্রিয়কারী ওদেরকে বলা হয় অর্থপ্যারা বলা হয়, আর যারা নিষ্ক্রিয়কারী ওরা আবার কোনগুলো? আবার মেটা নির্দেশকও হয় আর কি। একবারে একসাথে দুইটাই পড়াশোনা হয়ে যাবে। আচ্ছা, অর্থপ্যারা কোনগুলা? NH2, তারপরে হচ্ছে OH, তারপরে হচ্ছে CH3, এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আবার ওরা হচ্ছে সক্রিয়কারী গ্রুপ। নিষ্ক্রিয়কারী গ্রুপ কোনগুলা? এটা হচ্ছে CN, তারপরে হচ্ছে NO2, আবার তুমি দেখো CHO, COOH, তারপরে হচ্ছে যে মানে যেগুলোর মধ্যে ডাবল বন্ড টাইপের জিনিসপত্রগুলো আছে, এরা হচ্ছে তোমার কাছে কি? নিষ্ক্রিয়কারী। আর যারা হচ্ছে কি একক বন্ধন টাইপের জিনিসপত্র নিয়ে তৈরি, ওরা হচ্ছে তোমার কাছে কি? সক্রিয়কারী আর কি। তো এই লিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসার মতো। এবার তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? সক্রিয়কারী মূলকের কথা বলতেছে এইগুলোর মধ্যে, তাহলে NH2। দেখছো, এই প্রশ্নটা তোমাকে কিন্তু ভালোভাবে পারতে হবে ভাইয়া, এরকম প্রশ্ন। দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হীরা হচ্ছে গ্রাফাইটে পরিণত হয়, এটা বোঝা যায় না? আচ্ছা, মজা হতো না জিনিসটা, যে আমাদের বাসায় যদি গ্রাফাইট থাকতো, গ্রাফাইট আছে পেন্সিলের ভিতরে, তাই না? পেন্সিল তোমাদের বাসায় আছে? আছে। ওই গ্রাফাইটটাকে তুমি যদি হিট দাও, হিট দিলে এটা ডায়মন্ডে পরিণত হবে আর কি, তাই না?
এটা ডায়মন্ডে পরিণত হবে। এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটনাটা ঘটতে পারে? 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটনা ঘটতে পারে আর কি। কত? 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে কি তুমি এখন এই কাজটা করবা? সবগুলো পেন্সিলকে জোড়া লাগাই দিয়ে সেই সবগুলো পেন্সিলগুলোকে এবার নিয়ে আগুনের মধ্যে ধরবা, দেখি পোড়া দেই, ডায়মন্ড বানাই, কালকের থেকে বড়লোক হয়ে যাবো আর কি। এটা তোমার যদি কোথাও চান্স না হয়, এই প্ল্যান তুমি করতেই পারো চাইলে, কোনো ব্যাপার না, ঠিক আছে? বাট এই প্ল্যানের শেষটা তোমার জন্য আসলে খারাপ। কেন? কারণ আমাদের যে সকল তাপমাত্রা আমরা দিচ্ছি ওখানে কিন্তু আসলে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে হওয়ার চান্সটা নেই। কথা বুঝছো? আর জিনিস তোমাদের বলি যে মানুষ কিন্তু পুরেই আসলে খাঁটি হয়, হ্যাঁ, পুরে খাঁটি হয়। কেমন? যদি পরীক্ষা দিচ্ছ না, হওয়ার পর তোমার শেষে এন্ডে গিয়ে তুমি কি দেখবা? দুটো জিনিস দেখবা, এদার হয়েছে, এদার হয়নি, তাই না? তো যে কোনো একটাকে তোমার অ্যাকসেপ্ট করতে হবে, একটাকে তোমাকে বাদ দিতে হবে। এখন ধরো তোমার হয়েছে, তাহলে তুমি খুব খুশি, তাহলে তুমি ক্রেডিট নেবা কীভাবে? আমি প্রচুর পড়াশোনা করছি, আমাকে অমুক অত হেল্প করছে, অমুক ইন্সপিরেশন হিসেবে কাজ করছে, তো অমুক এত কিছু করছে, এরকমভাবে তুমি তো আসলে একটা কথাগুলো বলবা আর কি। যদি তোমার না হয়, তখনও তুমি আবার অমুক তমুকের কথাই বলবা যে অমুকের কারণে আমার হয় নাই, অমুকের কারণে আমার এটা হয় নাই। একটা জিনিস থমকে দাঁড়িয়ে একটা জিনিস চিন্তা করিও তো, আসলে কি তোমার হওয়া বা না হওয়া কোনো কিছুর পিছনে অমুক তমুক দায়ী? না, এটার পিছনে খোদ তুমি দেই। যদি তোমার হয়ে থাকে তাও তোমার পরিশ্রমের কারণেই হয়েছে, একমাত্র তুমি ভালো করে পড়ছো বিধায় হয়েছে। আমরা কেউ কিছু না আর কি, আমরা জাস্ট আমাদের মধ্যে পড়াইছিলাম, আমাদের সামনে জাস্ট ক্যামেরা আছে, ক্যামেরাকে পড়াইছিলাম। হ্যাঁ, তোমাকে এটা চিন্তা ভাবনা করে তোমার জন্য আমি হয়তো বা কতক্ষণ ভাবছি, 3 থেকে 4 ঘন্টা ভেবে একটা কন্টেন্ট বানাইছি, এটা হইতে পারে। কিন্তু তুমি তোমার লাইফটাকে কত 17 থেকে 18 বছর নিয়ে কন্টিনিউ করতেছো, তাই না? তো তোমার জীবনে ক্রেডিট, আমার 4 থেকে 5 ঘন্টার কাজে কোনো ক্রেডিট আসবে না। কিন্তু তোমার লাইফে এই যে 17 থেকে 18 বছর তুমি যে নিজেকে নিয়ে কন্টিনিউ করছো, এখানে কিন্তু ক্রেডিট নেওয়ার একটা বড় জার্নি আছে। বাট আমরা নিজের ক্রেডিটটা বাদ দিয়ে আগে অন্যদেরকে ক্রেডিট দেওয়া শুরু করি আর কি। যদি ভালো হয় তাহলে তো ক্রেডিটটা কোনো ক্ষতি করে না, বাট যদি খারাপ হয়ে যায় তাহলে এটা কিন্তু বড় লেভেলে ব্যাকফায়ার করে। কিভাবে? তুমি যখন অমুককে তমুককে তমুককে তুমি তোমার খারাপ ভাবা শুরু করো, এই যে খারাপ ভাবা যে শুরু করতেছ, ওরা তোমাকে ভালো ভাববে না। এখান থেকে আসলে দ্বন্দ্ব তৈরি হয় মানুষের মাঝখানে, ডিস্টেন্স তৈরি হয়। এই ডিস্টেন্সের শেষটা আসলে সম্পর্কগুলোর সুন্দর একটা ইতি টেনে দেয়। বুঝছো কথাটা? তাহলে কি ভাববা? তোমার যদি হয় নিজের ক্রেডিট দিবা, যদি না হয় নিজেকে দিবা, যে আল্লাহ পাক এইবার আমার জন্য এটা আমার কপালে রাখি নাই, তাহলে নেক্সট কিছুর জন্য আবার ট্রাই করো। কোনো না কিছু তোমার জন্য আসলে রাখছে। বুঝছো? প্রত্যেকটা মানুষ তার লাইফে বেটার অপরচুনিটি পাইতেই থাকবে আর কি। বাট কোন অপরচুনিটিটাকে সে গ্র্যাব করবে আর কোনটাকে সে বাদ দিবে, এই ডিফারেন্সিয়েশন আসলে তাকে বুঝতে হবে। ঠিক আছে? সো চান্স যদি তোমার না হয়, তোমাকে যেটা বললাম যে গ্রাফাইটকে পোড়ানো শুরু করবা, করায় তুমি এখানে ডায়মন্ডে পরিণত করবা, এই কাজটা প্ল্যান রাখার দরকার নেই। এটা লাইফের সবচেয়ে মানে লাস্ট যে সকল প্ল্যান হইতে পারে ওই দিকের তালিকাগুলোর মধ্যে এটা রাখো আর কি। কিন্তু এই মুহূর্তে নিজেকে পড়াও, অর্থাৎ নিজেকে ভালো করে পড়াশোনা করাও, নিজেকে একটু সময় দাও। হ্যাঁ, ঘুমানোটা আপাতত বন্ধ করে দাও আর কি, দিয়ে শুধু পড়াশোনা করো কইরা নিজের আগে একটা জায়গায় নিয়ে যাও, তারপর ওইখান থেকে আবার নতুন করে প্ল্যান করা শুরু করো। এটাকে মনে হচ্ছে নিজেকে পড়াও। সো গ্রাফাইট পড়ানোর থেকে তোমার নিজেকে পড়ানোটা ভালো, পড়লে তুমি খাঁটি হবা, ভালো ফলাফল চলে আসবে। ঠিক আছে? ওকে, কাম ব্যাক। গাড়ির কালো ধোঁয়ায় উপস্থিত প্রধান বিষাক্ত গ্যাস আসলে কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে অসম্পূর্ণ দহন হইতে পারে কার্বনের, সেটা হচ্ছে আমাদের জন্য কি নীরব ঘাতক হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? কার্বন মনোঅক্সাইড হচ্ছে নীরব ঘাতক হিসেবে কাজ করতে পারে আর কি, এটার কথা বলতেছে। এবার একটু আসে, WHO এর সুপারিশ অনুযায়ী ppm এককে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? WHO কর্তৃক কিন্তু বলছে, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ, তবে এটা কত? 0.001, এটা হচ্ছে WHO কর্তৃক আর কি। কিন্তু এটা বাংলাদেশের জন্য এই মানটা মনে হয় আরেকটু বেশি। বুঝছো? এটাকে একটু, এই মানগুলো দেখার জন্য আমি সবসময় একটা জিনিস রেকমেন্ড করি, তোমাদের আপডেটেড বইতে যেটা দিয়ে দেওয়া আছে ওইটাই দেখানোটা ভালো আর কি। হ্যাঁ, এটা অনেক মেডিকেলেও আসছিল। ঠিক আছে? এর আগের বছর মেডিকেলে মনে হয় আসছিল এরকম একটা। এবার আসো নিচের, আর আমার ক্ষেত্রে কিন্তু এই নাম্বারগুলোর ক্ষেত্রে আমার ভুল হয়, কারণ আমাদের এগুলো মেমোরাইজ করার মতো তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ভুল হয়। আমি আবারও বলতেছি, তোমরা দেখছো না আমার চ্যানেলে আমি আসলে ম্যারাথন দেওয়ার সময় ডেয়ার করি নেই এটা যে আমি দিব, মানে এই মেডিকেলের জন্য ম্যারাথন দিব, কারণ আমার জন্য আসলে সবগুলো তথ্য মাথার মধ্যে মুখস্থ থাকে না। লজিক্যালি চিন্তা করলে যেটা হবে এটার দিকে আসলে অ্যান্সারটা যাইতে হবে আর কি। ঠিক আছে? তো এই জন্য যে এই ডাটাটা, আগের যে ডাটাটা বললাম না যে WHO কর্তৃক পানিতে সর্বোচ্চ মাত্রা কত, হ্যাঁ, এটা দিকে একটু চেক করে নিবা। 0.01 ppm, এটা কার জন্য? আমাদের জন্য নাকি বাংলাদেশের জন্য নাকি গ্লোবালি কি ফিক্স করছে? চাইলে ক্রস চেক করে নিতে পারো আর কি।
বাট ওই একটা জিনিসের মধ্যে আমার কনফিউশন আছে নিজেরও। নিচের কোনটি লুইস অ্যাসিড? আচ্ছা, লুইস অ্যাসিড মানে কোনটা? লুইস অ্যাসিড কখন হিসাব নিকাশ করব? লুইস অ্যাসিড মানে হচ্ছে ইলেকট্রন মতবাদের কথা বলতেছে। যদি আমরা দেখি ইলেকট্রন, একজোড়া ইলেকট্রন গ্রহণ যদি কেউ করে, গ্রহণ যদি করে ওইটা হচ্ছে লুইস অ্যাসিড। আবার যদি একজোড়া ইলেকট্রন যদি দান করে, একজোড়া ইলেকট্রন যদি দান করে, এর একজোড়া ইলেকট্রন কিন্তু বলতেছে, তার মানে দান করলে সে হচ্ছে লুইস বেস বলতেছে। আমরা বলছি কি লুইস অ্যাসিডের কথা বলছে, তার মানে যে একজোড়া ইলেকট্রন গ্রহণ করবে আর কি কে। তাহলে একজোড়া ইলেকট্রন কে গ্রহণ করবে? যে কোনো পজিটিভ চার্জ, যে কোনো পজিটিভ চার্জ লুইস অ্যাসিড হতে পারে, অথবা যারা হচ্ছে অষ্টক অপূর্ণ আছে, যেমন ধরো AlCl3 BF3 অষ্টক অপূর্ণ আছে না, অষ্টক অপূর্ণ থাকলে ওরা কি করতে পারবে? একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে আর কি, তখন ওদেরকে আমরা লুইস অ্যাসিড বলতে পারবো। লুইস অ্যাসিড কোনটা? যে কোনো পজিটিভ চার্জ কিন্তু বলছে, তাই না? এই যে এটা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে ভাই আমার তো মনে হইতেছে এইটাও হবে, রাইট? এই যে NH4+, রাইট, এটা কি বলতে পারি লুইস অ্যাসিড? চলো এটা মজা দেখাই তোমার, আসলে বলা যায় কিনা প্রশ্নটা সলভ করে খুব মজা আছে। কেন বলা যায় না? দেখো যে এটার মধ্যে আমাদের কাছে হাইড্রোজেন আসছিল, তাই না? বুঝে দেখো, এটার মধ্যে হাইড্রোজেন ছিল, পরে হচ্ছে H+, কিন্তু একটা লুইস অ্যাসিড, বাট এইখানকার একজোড়া ইলেকট্রন, সেই একজোড়া ইলেকট্রন দিয়ে ও ওই H+ এর সাথে একটা সমযোজী সন্নিবেশ বন্ধন দিয়ে ফেলছে। তার মানে এখন কি এর কাছে আরো প্লাস আছে? এর কাছে কিন্তু প্লাসটা নাই, প্লাসটা কিন্তু নাই। হ্যাঁ, তার মানে এই টোটালটা মিলে আমরা কি বলি? আমরা এই টোটালটা মিলে, আমরা যদি এটা মুছে দিই, আমরা যদি এটা মুছে দিই এখন, এই টোটালটা মিলে আমরা এটাকে বলি হচ্ছে চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ একটা, এভাবে বলি কিন্তু আর। তাহলে চিন্তা করে দেখো, টোটালটা মিলে এখানে কিন্তু একজোড়া ইলেকট্রন গ্রহণ করার মতো কিন্তু আর পরিস্থিতি নেই, কারণ এইটা কিন্তু দান করে দেয়নি। হ্যাঁ, এটার সাথে দিয়ে সাথে শেয়ার করে এখানে রাখছে আর কি, রাইট? বুঝছো ঘটনাটা কি? তার মানে কি এই H+টা যার কথা আমরা বলতেছিলাম, এটা কিন্তু আগে যখন H+ আকারে ছিল তখন ও কিন্তু লুইস অ্যাসিড ছিল, বাট ও কিন্তু এখন লুইস অ্যাসিডটা নেই। ঠিক আছে কনসেপ্টটা? ওকে ওকে, এবার একটু আসেন, তাহলে আমাদের শুধু এটা হচ্ছে অ্যান্সারটা। এবার পরের দিকে আমরা একটু আগে, কোন অবস্থাকে এসটিপি বলা হয়? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এইটাতে অবস্থাটা কীরকম? টেম্পারেচারটা হচ্ছে 0°C, ঠিক আছে, অথবা 273 কেলভিন। আচ্ছা, প্রেশারটা হচ্ছে কত? 1 atm অথবা 760 মিলিমিটার পারদ চাপ। আবার যদি আমরা ভলিউমের কথা চিন্তা ভাবনা করি, 22.4 লিটার। এটা এবার তুমি আসো 0°C এবং 760 মিলিমিটার পারদ চাপ, তাহলে 2 নম্বরটা হবে অ্যান্সারটা, রাইট? ওকে, এবার যদি যাই, কিন্তু আরও একটা অপশন এখানে অ্যান্সারের মধ্যে আছে, সেটা হচ্ছে 0 কেলভিন 760 মিলিমিটার পারদ চাপ। ও না, আমি হচ্ছে এখান থেকে দেখতেছিলাম এটা হচ্ছে 6, যদি এটা 7-6 হতো তাহলে কিন্তু এটা হইতো অ্যান্সারটা, বুঝছো? ভিনেগার তৈরির সময় তৈরির সঠিক মিশ্রণ কোনটি? তাহলে তুমি তাহলে ভিনেগার তৈরি করবে কেমনে? ভিনেগার তুমি তৈরি করবা কেমনে? ভিনেগার মানে কি বিবেচনা করা হয়? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের দ্রবণকে বলা হচ্ছে ভিনেগার বলা হয় আর কি। অর্থাৎ 6 থেকে 10% ভিনেগার ইথানোয়িক অ্যাসিড থাকবে, বাকিটা হচ্ছে পানি থাকবে আর কি, এরকমটা, তাই না? এখন তুমি তাহলে বলো তো কোনটার কি অবস্থা আর কি। তাহলে 100 গ্রাম সলিউশনের মধ্যে 85 গ্রামটাই হচ্ছে তোমার কাছে কি, তোমার কাছে আছে হচ্ছে পানি, মানে 85 মিলিলিটার হচ্ছে পানি, বাকিটুকু হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর কি, এটা একটা মিশ্রণ। আবার 8 আর এটা কত? 92। আবার এটা কি বলতেছে? এই দুটো তো অবশ্যই না, তারপর হচ্ছে এটা তো না, তার মানে কোনটা হবে আনসারটা? এইটা হবে আর কি, তাই না? কিভাবে? ইথানোয়িক অ্যাসিডের সাথে পানি দিয়ে একটা দ্রবণ বানাইছে, যে দ্রবণের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত? 8, মানে 6 থেকে 10 মধ্যে পার্সেন্টেজটা, আর এটা কত তাহলে হবে? বাকি পার্সেন্টেজটা পানি থাকবে আর কি, এরকম একটা ঘটনা। দুধের মিষ্টি স্বাদের আসলে কারণটা কি আর কি? আচ্ছা, এর মধ্যে কি থাকে? প্রোটিন থাকে, এটার মধ্যে দুধে তো প্রোটিন থাকে কথা সত্যি, তারপরে সুক্রোজ থাকে, তারপরে স্যাকারিন থাকে, নাকি ল্যাকটোজ থাকে আর কি? হ্যাঁ, দুধের মধ্যে একটা সুক্রোজ থাকে, মানে এক ধরনের আসলে ডাইস্যাকারিড থাকে কথা সত্যি, সেটা হচ্ছে ল্যাকটোজ থাকে আর কি, যার জন্য এই স্বাদটা আসে। এবার যদি যাই পরের দিকে, বিএসটি কি হিসেবে ব্যবহার করা হয়? বিএসটি আসলে কি হিসেবে কাজ করা হয়? বিএসটি হচ্ছে বিউটাইলেটেড হাইড্রো, তারপর হচ্ছে কি, হ্যাঁ, এইটাকে একটা মুখস্থ টাইপের পড়াশোনা, এগুলো সবগুলোই আর কি। তো এটাকে ইউজ করা হয় হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ইউজ করা হয় আর কি। কী হিসেবে ইউজ করা হয়? এগুলো মুখস্থ জিনিসপত্র কিন্তু আর কি, বুঝছো ভাইয়া? এটা ওকে। এবার যাই হচ্ছে পরের দিকে,
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনকালে নিচের কোনটি প্রভাবক হিসেবে কাজ করে? আচ্ছা, হেবার পদ্ধতি কোনটা? এই যে নাইট্রোজেনের সাথে তুমি যদি হাইড্রোজেন দাও, দিয়ে বিক্রিয়া করবা, বিক্রিয়া করার সময় কি উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তুমি ব্যালেন্স করে দিলা, সমস্যা আছে কোনো? না, ব্যালেন্স করে দিলা। এই পদ্ধতিতে তুমি কোন প্রভাবকটা ইউজ করবে আর কি? তুমি এখানে সাধারণত আমরা ইউজ করি কি, আয়রন প্রভাবক ইউজ করি, তাই না? আয়রন প্রভাবকটা ইউজ করতেছি, কিন্তু হচ্ছে কি কখনো প্রভাবক সহায়ক হিসেবে চাইলে অন্য কিছু ইউজ করা হয়, বাট এখানে কোন প্রভাবক ইউজ করতেছি আমরা? আয়রন প্রভাবক ইউজ করতেছি। বাট প্রভাবক সহায়কও কিন্তু আছে, মোলিবডেনাম কিন্তু ইউজ হয় প্রভাবক সহায়ক হিসেবে আর কি পরবর্তীতে। নিচের বন্ধনসমূহের মধ্যে কোনটি শূন্য ক্রমের? এগুলো হচ্ছে আগে যখন ফুল সিলেবাস ছিল তখন প্রশ্ন ছিল আর কি। তো তোমার কাছে এটা মানে খুব একটা ম্যাটার না, তবুও একটু দেখে রাখতে পারো চাইলে। নিচের বন্ধনসমূহের মধ্যে, ও আচ্ছা, শূন্য ক্রম, সরি আমি বলছি কি এটা শূন্য ক্রমের বিক্রিয়া ভাবছি আর কি। হ্যাঁ, এটা বন্ধনের ক্রম বলতেছে, তো বন্ধন ক্রম, এটা এটা হচ্ছে বন্ধন ক্রম, বন্ধন ক্রম, সরি এটা হচ্ছে বন্ধন ক্রম। আচ্ছা, বন্ধন ক্রমের ক্ষেত্রে কি হয়, ধরো তোমার কাছে যদি বলি এর এইচ এফ একটা বন্ধন আছে না, এর ক্রম কত আসলে এখানে 1, বুঝছো? তারপর তোমার যদি বলা হয় এফ আর এফ, এটা বন্ধন কত আসলে? এটা বন্ধন ক্ষেত্রে হচ্ছে বন্ধন কত 1। এটা যদি এন টু আছে যেটার মধ্যে আছে এরকম টাইপের, তাই না? এটা বন্ধনের ক্রম কত? এটা বন্ধনের ক্রম হচ্ছে, এটা বন্ধন ক্রম হচ্ছে 3। এটা বন্ধন ক্রম কত আসলে? 3। তাহলে এই যে এইচ যেটা আছে, এই যে এইচ ই, এখানে কি এই বন্ধন দেওয়া যায় না? তার মানে এখানে বন্ধন ক্রম কত আসলে? এটা বন্ধন ক্রম আসলে 0, তাই না? কারণ এখানে তো আসলে ওইটা তৈরি হয় না, হয় না। তো বন্ধন ক্রম কিভাবে বের করে? বন্ড অর্ডার যেটা না, বন্ড অর্ডার বের করে হচ্ছে হাফ অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস আসলে এন্টি বন্ডিং ইলেকট্রন আর কি, বুঝছো? এখানে বন্ডিং ইলেকট্রন কয়টা আছে? বন্ডিং ইলেকট্রন আসলে 2টা আছে। এন্টি বন্ডিং ইলেকট্রন কয়টা আছে? এন্টি বন্ডিং ইলেকট্রন আসলে 2টা আছে আর কি, এরকম করে, ঠিক আছে? এখান থেকে বিয়োগ যদি আমরা করে ফেলি তখন দেখা যায় যে 0 আসবে, 0/2 করলে এটা 0 আসবে আর কি, এরকমটা, বুঝছো? হ্যাঁ, এইটা তোমাদের আসলে যদি নাও দেখো খুব একটা প্রবলেম নেই, কারণ হচ্ছে যে তোমাদের কাছে এই জিনিসটা সিলেবাসের পার্ট না, এই বর্ন অর্ডারের পার্টটা, এটা না পড়লেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার যাই চলো তাহলে পরের দিকে। এবার আসতেছে কি প্রশ্নটার মধ্যে কি বলছে, মানব রক্তে কোন বাফার বিদ্যমান আর কি? মানবের রক্তে, মানুষের রক্তে, মানুষের রক্তে বাফার আছে আসলে, মানুষের রক্তে না, মানব দেহে বাফার আছে হলো 3টা। একটা হলো বাইকার্বনেট বাফার যেটা রক্তে থাকে, একটা হলো মানুষের দেহের মধ্যে আছে হচ্ছে প্রোটিন বাফার, আর একটা আছে ফসফেট বাফার। কয়টা বাফার আছে? 3টা, এটা মানব দেহে। আর রক্তের মধ্যে যে বাফারটা আছে তার নাম জন্য কি বললাম, এর নাম হচ্ছে বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট বাফার। তো বাইকার্বনেট বাফার মানে কি? এই যে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড যেটা, এটা এটা হচ্ছে বাইকার্বনেট বাফার, বুঝছো? আচ্ছা, এবার যাই পরের দিকে। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া মানে যেটার মধ্যে আসলে তাপ দিয়ে বিক্রিয়াটা করাইতে হয়, নট বিক্রিয়া হওয়ার পর তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এবার তাহলে একটু আসো, তাহলে এটা কোনটা হবে? এটা হবে হচ্ছে তাপ দিয়ে বিক্রিয়াটা করাইতে। যেমন ধরো কার্বন আর অক্সিজেন দিয়ে বিক্রিয়া করো কার্বন ডাই অক্সাইড, এতে কিন্তু তাপ উৎপন্ন হয় বরঞ্চ। তারপরে যে দহন বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড, সরি CH4 মানে মিথেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি তৈরি করছে, দহন বিক্রিয়া আর কি। তারপরে কি হয়েছে? তারপরে হইলো আমাদের কাছে আছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করছে, বাট এই বিক্রিয়া করতে গেলে কিন্তু অধিক পরিমাণে তাপের প্রয়োজন আছে। এইটা নাইট্রোজেনটাকে ভাঙতে গেলে, এটার শক্তি, এটা একা কিন্তু ভাঙে না। নাইট্রোজেন আর নাইট্রোজেনের বন্ধন শক্তির মান কত জানো? 945 কিলোজুল পার মোল। এই নাইট্রোজেনটা ভাঙে কখন, বা এই বিক্রিয়াটা হয় কখন? যখন একদম উপর থেকে ওই বিদ্যুৎ চমকায় আমরা বলি না যেটা ইলেকট্রিক আর্ক প্রসেস, তখন এই বিক্রিয়াটা আসলে ঘটে, ঠিক আছে? সো তার মানে এইটা করতে গেলে আমাদের কাছে কি দরকার পড়বে? আমাদের কাছে তাপ দরকার পড়বে, এটা তাপহারী প্রক্রিয়া একটা আর কি, বুঝছো? ওকে, 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? 1%-এর কথা বলছে, তাই না? তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটাই হচ্ছে আমাদের কাছে W/V। তাহলে আমরা দেখি C সমান W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V। তাহলে হচ্ছে ডাব্লুর মান কত? তাহলে ডাব্লুর মানটা হচ্ছে আমাদের কাছে 1 ইন্টু হচ্ছে কত 1000, এম এর মান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 40, তারপরে ভি এর মান কত? ভি এর মানটা হচ্ছে 100। তাহলে কি করতে হবে? এটা কাটাকুটি করি, 10, এটা কাটলে কত হলো 4, তাহলে কত হলো 1/4। 1/4 মানে হচ্ছে কত আসবে? এটার মান আসবে হচ্ছে
0.25, তাই না? 0.25। তাহলে এখানে তাহলে বলছে কি এটা হচ্ছে ঘনমাত্রা বের করতে পারছি মাত্র আমরা। এবার আমাকে পিএইচ বের করতে বলছে, তাহলে আগে পিওএইচ বের হবে। তাহলে পিওএইচ সমান মাইনাস লগ অফ 0.25, তাই না? ওকে, এখন 0.25 তাহলে কি লেখা যায় এটাতে? তাহলে লিখতে পারি এরকম মাইনাস লগ অফ 2.5 ইন্টু 10⁻⁻1, এটা তো লিখে দেওয়া যায়, লিখলাম। তাহলে কি লেখা যায়? মাইনাস লগ অফ 2.5 প্লাস মাইনাস লগ অফ 10⁻⁻1 নিলাম। তাহলে কি লেখা যায়? 1 মাইনাস লগ 2.5। আচ্ছা, তাহলে এটা কত হবে? একের তুলনায় কম আসবে একটু অ্যান্সারটা, তাই না? একের তুলনায় কম, একের তুলনায় মানে লগ 2 এর মান হচ্ছে 0.3, তাহলে লগ 2.5 এর মান 0.3 থেকে একটু বেশি। তাহলে ধরলাম কত 0.3 বা 4 এরকম টাইপের কিছু এক, মানে 0.6 বা 7 এর আশেপাশে কিছু একটা হবে আর কি। এটা অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু নিছি আর কি, বুঝছো? অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু নিছি। হচ্ছে পিওএইচ আসছে, তাহলে পিএইচ কত হবে? তাহলে পিএইচ হবে হচ্ছে 14 মাইনাস ওই 0.6 এরকম টাইপের যেটা রাখছি সেটা, তাহলে 13 পয়েন্ট সামথিং হবে অ্যান্সারটা। তাহলে 13.4টা হবে অ্যান্সার, বুঝছো? এই হচ্ছে জিনিসটা আর কি। ক্যালকুলেটর ছাড়াও চাইলে করতে পারো এটা। এবার পরের দিকে আসে, নিচের কোনটি কক্ষ তাপমাত্রায় তরল পর্যায় সারণীতে আছে এরকম জিনিসপত্র তো অভাবও নাই, 4-5টার মতো জিনিসপত্র আছে। বাট হ্যালোজেন যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেখান থেকে তুমি যদি খেয়াল করে দেখো, ফ্লোরিনটা হচ্ছে কি গ্যাস, ক্লোরিনটা হচ্ছে কি গ্যাস, তারপরে হচ্ছে আয়োডিনটা কি, আয়োডিনটা হলো সলিড, ব্রোমিনটা হলো কেমন, আমি সিরিয়ালটা ব্রেক করে লিখছি, তাই না? আসো, ব্রোমিনটা যেটা আছে, ব্রোমিনটা হলো তরল, তারপরে আয়োডিনটা হচ্ছে কি, আয়োডিনটা হলো তোমার কাছে সলিড, এরকম। তাহলে এবার বলো, ব্রোমিনটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কেমন? লিকুইড। এবার বলছে কক্ষ তাপমাত্রায় কোনটা? ব্রোমিনটা হচ্ছে লিকুইড আর কি, বুঝছো? আয়োডিনটা হচ্ছে সলিড। মাথায় রাখবো জিনিসটা, ভালো প্রশ্ন একটা এটা। আচ্ছা, নিচের কোনটি উভধর্মী অক্সাইড? আচ্ছা, উভধর্মী অক্সাইডের কয়েকটা তোমাকে লিস্ট বলে দিই, তাহলে কাজে লাগবে। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। এই দুটোই মনে রেখো, আরও আছে বাট সবগুলো জানার দরকার নেই আপাতত, এই দুটো জানা থাকলেই হবে আর কি। এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, বুঝছো? আর ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড, অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড, বুঝছো? হ্যাঁ, কি বললাম কথাটা? ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয়, যেমন এই দুটো হচ্ছে ক্ষারীয়, আর এটা কি অম্লীয় অক্সাইড। কারণ একটার সাথে কিন্তু আমরা বেশ কিছু তথ্য মনে রাখতে পারতেছি তো। ওকে, এবার যাই, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোথায়? পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান হচ্ছে গ্রুপ 18তে। পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোথায়? গ্রুপ 18তে। 18 নম্বর গ্রুপটাকে 0 বলেও ডাকা হয়। এটা হচ্ছে আমাদের পুরাতন নিয়ম অনুযায়ী, এটা হচ্ছে আমাদের নতুন নিয়ম অনুযায়ী, মানে ইংরেজিতে ডাকলে হচ্ছে এটা, রোমানে বললে হচ্ছে এটা। তাহলে তুমি কি বলতেছো এখানে? দেখো, গ্রুপ 0তে, 0 গ্রুপ মানে হচ্ছে 18 নম্বর যে গ্রুপটা আছে ওটার কথা বলতেছে। এইবার আসো, এই জটিল যৌগে আয়রনের জারণ মান কত? আচ্ছা, টোটালটা দেখো, এই যে পটাশিয়াম আছে 4টা, তাহলে +4, আর টোটালটার জন্য তাহলে কত? -4। তাহলে হচ্ছে FeCN6, এটার টোটালটার জন্য কত হলো? -4। আচ্ছা, তাহলে টোটালের জন্য হলো -4, Feটা আমরা বের করব, CN এর জন্য একটার জন্য হলো -1, 6টার জন্য হলো -6। এবার তুমি হিসাব নিকাশ করে দেখো কত আসে। আসে হচ্ছে Fe+2, তাই না? তাহলে আয়রনের জারণ মান তাহলে কত আসতেছে? 2+ বা +2 আর কি এটা। তাহলে কোনটা আসতেছে? এইটা। পরেরটাতে আসো, ড্রাই আইস কোনটা? ড্রাই আইস, হ্যাঁ, কঠিন কার্বন ডাই অক্সাইড যেটা সেটা। তার মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা সেইটা, বাট এটাই কোনটা আসলে? এটা হচ্ছে কঠিন অবস্থায় যেটা সেটা, ড্রাই আইস। ঠিক আছে, এটা অনেকদিন পরে এই প্রশ্নটা দেখলাম, হ্যাঁ, অনেকদিন পরে এই তথ্যটা। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? আগেই বলছিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি জিঙ্ক অক্সাইড, তাই না? অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। এই অক্সাইডের এই জায়গা থেকে, হ্যাঁ, এই HSTU-তে প্রশ্ন আসার চান্স আছে, একটু ভালো করে এই টপিকটা দেখবা। এবার যদি যাই, হ্যালোজেন সমূহের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কোনটা? হ্যালোজেনগুলোর ক্ষেত্রে, হ্যালোজেনগুলো কোথায় আছে? একদমই নিষ্ক্রিয় গ্যাসের আগেরটা। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? NH2NP6, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এটা কোনটা? এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস।
নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, তাহলে কি হবে, ওর আগেরটা হচ্ছে হ্যালোজেন, তাহলে ওর আগেরটা হচ্ছে হ্যালোজেন, তাহলে কি হবে এটা NH2NP6, সরি NH2NP5, NH2NP5, তাহলে কোনটা হবে অ্যান্সারটা বলো তো, NH2NP5 কোনটা, এইটা, ঠিক আছে। ওকে, আসো সামনের দিকে এবার। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? আচ্ছা, আয়ন শনাক্তকরণে এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। নেসলার দ্রবণ কোনটা, K2HgI4, এটা হচ্ছে নেসলার দ্রবণ। হ্যাঁ, এই নেসলার দ্রবণটা দিয়ে কাকে শনাক্ত করা যায়? এটা দিয়ে আমরা শনাক্ত করি হচ্ছে অ্যামোনিয়াম নামে যে ক্যাটায়নটা আছে তাকে শনাক্ত করা যায়। কাকে? অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করা যায়। সেটা কোনটা তাহলে হবে? অ্যামোনিয়াম কোনটা, এই যে এটাকে শনাক্ত করা যায় আর কি। হ্যাঁ, কপার শনাক্ত করতে হয় কি দিয়ে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্ত করতে হয়। অ্যালুমিনিয়াম 3+ শনাক্ত করতে পারো কি দিয়ে? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েও করা যাবে আর কি, এটা বুঝছো? ওকে, বাট এই জায়গাটা আমি বলবো একটু সুন্দরভাবে মাথায় রাখবে এটা। হ্যাঁ, তাহলে কাজে লাগবে এটা। শুধু নেসলার দ্রবণটা না, আয়ন শনাক্তকরণের পার্টের এই জায়গাটার জন্য বলছি। মস্তিষ্কের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, মস্তিষ্কের চিকিৎসায় কোনটা ইউজ করা হয়? এমআরআই ইউজ করা হয় আর কি। এমআরআই কোনটা? ওই যে মাথার ভিন্ন ভিন্ন জায়গার ছবি তুলে, সেই ছবিটা তুলে একটা স্টাডি করে বলতে পারে যে কোথায় আমরা হচ্ছে যে মানে ভালো নড়াচড়া দেখতেছি না সেলের, অথবা হচ্ছে প্রোটনটা আসলে কীরকম আছে না আছে, কীভাবে কাজটা করে। এরকম মজার একটা জিনিস কিন্তু। ধরো শুধুমাত্র যে মস্তিষ্কে করে ব্যাপারটা এমন টাইপ না, যে কোনো জায়গায় এটা করতে পারে যেখানের মধ্যে প্রোটন মানে পানি আছে আর কি। তো পানির যে প্রোটনের তো একটা স্পিন আছে না, তাহলে সেই প্রোটনের যে স্পিনটা আছে ওই স্পিনটাকে তারা কাজে লাগিয়ে দিয়ে ওখানে কি করে, একজন মানুষকে পুরো সাদা একটা যন্ত্রের ভিতরে দিয়ে দেয়। বাট এটাতে মানুষের কোনো ক্ষতি হয় না। কেন ক্ষতি হয় না? কারণ এখানে চুম্বক দিয়ে কাজটা করে। তো একটা শক্তিশালী চুম্বক পাস করলে ওই স্পিনটা মাধ্যমে ওই প্রোটনগুলো যারা আগে এলোমেলো ছিল ওরা সবাই এক হয়েছে, হওয়ার পরে হচ্ছে কি আবার এই চুম্বকটা সরায় নেয়, তাহলে ওরা আবার এলোমেলো হয় আর কি। এরকম করলে বোঝা যায় যে কোন জায়গাটার মধ্যে একটা অসুস্থ সেল থাকলেও থাকতে পারে, ওই সেলটাকে ডিটারমাইন করে নিয়ে আসে। দেন ডাক্তারকে ডায়াগনোস করে তারপর তোমার জন্য আসলে বলতে পারে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে আর কি। এটা তাহলে একটা জিনিস তথ্য মাথায় রাখতে পারবো না, যে এমআরআই কাজ করে কোন পদ্ধতিতে? ওই প্রোটনের স্পিন এইটা হিসাব নিকাশ করে কাজ করে। আবার ওই জায়গায় কী হিসাব ভিত্তিতে কাজ করা হয়? চৌম্বক ক্ষেত্র ইউজ করে কাজ করা হয়। ওই চৌম্বক ক্ষেত্রে কী ইউজ করা হয় তখন? ওই যে রেডিও ওয়েভ কিন্তু ওখানে ইউজ করা হয়। তো অনেকগুলো ইনফরমেশন তোমাকে বলে দিলাম আর কি এই জায়গাটায়। এইবার আসো, শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা দেখায় কোনটা আর কি? ইটের মতো লাল কোনটা? ক্যালসিয়াম যেটা, এটা হচ্ছে ইটের মতো লাল দেখায়। সোডিয়াম যেটা সোনালী হলুদ দেখায়। কপার হচ্ছে নীলাভ সবুজ দেখায়। আর পটাশিয়াম হচ্ছে কি দেখায়? বেগুনি বর্ণের একটা কালার দেখায় আর কি। সোডিয়াম আয়নের কয়টি ইলেকট্রন বিদ্যমান? সোডিয়াম আয়ন, তাই না? তো সোডিয়াম তো আগে ছিল 11, তার মানে এখানে ইলেকট্রনও ছিল কয়টা? 11টা ছিল। তো সোডিয়াম যখন প্লাস হয়ে গেল, স্টিল 11 প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হয়ে গেল হচ্ছে 10। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 10টা। কয়টা ইলেকট্রন আছে? 10টি ইলেকট্রন আছে আর কি। তারপরে আসো, আমরা একটু পার করে ফেলছি। ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 × 10⁻⁻28। এটা মনে হয় ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে রাখছি, তাই তো? এটা এবার পরের দিকে যাই, চলো। জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় আর কি? ব্যবহৃত হয় ইউভি লাগে, তাই না? ইউভি, এই যে দেখছো না, জাল টাকা শনাক্ত করার জন্য কি কাজ করে? একটা লাইট ধরে, তাহলে হচ্ছে ওই সুতার মধ্যে টাকার মধ্যে একটা সুতা থাকে, ওই সুতাটা জল জল করে ওঠে, এটা দেখে বুঝতে পারে এটা জাল টাকা কিনা। এরকম একটা হিসাব নিকাশ, নিরাপত্তা সুতা বলা হয় মনে হয় এটাকে। এবার আসো, আইসোটোপ বিহীন পরমাণু কোনটা? আইসোটোপ বিহীন, যেটার মধ্যে আইসোটোপ নাই। এই যে গোল্ডের আইসোটোপ আসলে নাই। এগুলো মুখস্থ টাইপের জিনিসপত্র, কিন্তু আমি আবারও বলতেছি বইয়ে লাইন টু লাইন ধরে এই জায়গাগুলোতে যাইতে হয়। তোমার যদি পরীক্ষার মধ্যে মুখস্থ টাইপের জিনিসপত্রগুলো একটু বেশি আসে, আমি বলবো মুখস্থ টাইপের জিনিসগুলোকে আগে একটু অ্যাভয়েড করবা। তুমি অনেক বেশি মুখস্থ রাখতে পারবা না কেমিস্ট্রিতে, লাইন টু লাইন অনেকগুলো জিনিসপত্র থাকবে আর কি। আগে একটু অ্যাভয়েড করে আগে লজিক্যাল অ্যান্সারগুলো করে আসবা, দেন মুখস্থ টাইপের জিনিসগুলোকে অ্যান্সার করা শুরু করবা আর কি, বুঝছো? এটা কারণ এই জিনিসগুলো দেখলে মনে হয় একটু মাথা খাটাইলেও তুমি পারবা না, কারণ তোমার তো মুখস্থ করে যদি আগে রেখে থাকো তাহলে মাথার থেকে বের হবে, নাহলে মাথা খাটাই কী লাভ? কোনো লজিক তো কাজ করতেছে না এই জায়গাটায়, বুঝছো? ওকে, FeS3 যোগের KSP, যেমন ধরো এই প্রশ্ন যদি আসে লজিক দিয়ে কাজ করতে পারবা। কেমনে কাজ করবা? Fe2S3 যেটা আছে এটাকে তুমি ভাঙলে তুমি কি করতে পারো? তুমি ভাঙলে Fe3+, তাই তো? আবার কত? S2-, এটা আছে কয়টা? 3টা, এটা আছে কয়টা? 2টা। তাহলে এটা যদি S হয় তাহলে এটা 2S, এটা হচ্ছে তাহলে কত? 3S। তাহলে KSP সমান তাহলে কি হবে? 2S তার উপরে হচ্ছে স্কোয়ার, 3S তার উপরে হচ্ছে কিউব, তাহলে কি হবে? 4S²
27s⁻³ তাহলে হলো s⁻5, এটা তাহলে কত হবে 108 হবে আর কি, তাই তো? তাহলে এইটা হবে অ্যান্সারটা। তাহলে সেটা কোথায় 108s⁻5, 108s⁻5, বুঝছো এটা? এইবার আসো পরের দিকে যাই আমরা। পরের দিকে যাইতে যেতে আমরা শেষের দিকে চলে আসছি। সো তার মানে কি হলো, আমরা মোটামুটি যেখান থেকে শুরু করছিলাম এই পর্যন্ত আসতে দেখে বিগত বছরে আসা আমাদের হাজী দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু সলভ করছি। এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম, এখানে কয়েকটা টাইপের প্রশ্ন আছে। একটা আছে হচ্ছে মেমোরাইজ করা টাইপের, হ্যাঁ মেমোরাইজ করা টাইপের, এটা একটু ঝামেলাপূর্ণ জিনিসপত্র। আবার ধরো যে এখানে প্রশ্নগুলোর মধ্যে কেমন আছে, একটু লজিক্যাল প্রশ্নগুলো আছে। লজিক্যাল প্রশ্নগুলোর মধ্যে কোথায় কোথায় আছে, যেমন ধরো হচ্ছে পিএইচ এটা একটা টাইপ, এখান থেকে প্রশ্ন আসে। দেন ধরো যে আমাদের কাছে অক্সাইড যেগুলো আছে, তুমি চাইলে হচ্ছে ধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, তারপর হচ্ছে উভধর্মী অক্সাইড, এগুলো থেকে প্রশ্নগুলো একটু খেয়াল করতে পারবা। তারপরে আরও কিছু হিসাব নিকাশ রিলেটেড প্রশ্নগুলো আছে সেগুলা। সো মোটামুটি লজিক্যাল টাইপের প্রশ্নগুলোও বেশি আসে, বাট মেমোরি স্টাইলের প্রশ্নগুলো কিন্তু আসে। এরিয়ার প্রশ্নগুলো তোমাকে একটু প্যারা দিতে পারে। তাহলে তুমি যে কাজটা করবা, মেমোরি স্টাইলের প্রশ্নগুলো যদি আসে সুন্দরভাবে আগে ওটা অ্যান্সার না করে পরের দিকে যাবা, কারণ আমাদের মাথার মধ্যে ওই অ্যান্সারটা নাও থাকতে পারে, থাকলে তো মাশাআল্লাহ খুবই ভালো, আর না থাকলে তো পরে অ্যান্সার করতে পারবো। এক্সাম স্ট্র্যাটেজিটা ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটির জন্য একটু ভিন্নভাবে নিতে হবে। এই জন্য কিন্তু বলা হয় যে কোশ্চেন ব্যাংকটা একটু পড়ো। আমি তোমার জায়গায় থাকলে যেটা করতাম, মেমোরিজ টাইপের যে সকল প্রশ্নগুলো আগে আসছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ওগুলো একটু গোল্লা দিয়ে দিয়ে রাখতাম এখন বা আজকে, আর নেক্সট কী করতাম, পরীক্ষার আগে ওই গোল্লাগুলো চাইলে একবার দেখে যেতাম, বাট আমি অ্যান্সার করতাম বেশি বেশি করে, লজিক্যাল জায়গাগুলো থেকে বেশি বেশি অ্যান্সার করতাম আর কি, বুঝছো? আরেকটা জিনিস মজার ব্যাপার আছে যে এইখানে প্রশ্নগুলো অনেকগুলো ইজি কোশ্চেন আসে, অনেকগুলো ইজি কোশ্চেন আসে যদি বলা হয় বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে আর কি, বুঝছো? সো আমি এই দুটা জায়গাতে তোমাকে ফোকাস দিতে বলবো, তাহলে তুমি ভালো করবা, বুঝছো কথাটা ভাইয়া? ওকে, সো আর কোনো কথা নয়। আর ম্যারাথন যে ব্যাপারটা ছিল, এটাকে আমরা একদম এইচএসটিইউ ফুল ফ্লেজড ম্যারাথন বলতে পারি না, কারণ এটা লম্বা ক্লাস তো না। ম্যারাথনের মাধ্যমে আসলে মূল ব্যাপারটা যেটা হয়, একদম লম্বা একটা ক্লাসের মধ্যে সবগুলো চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া যায়। সো এইখানে দেখা যাচ্ছে যে আমরা তো সবগুলো চ্যাপ্টার ধরে 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 আলাদা করে করে যাইনি, রাইট? গেছি, যাইনি, প্যারানো আর কিছু নেই। ওটার জন্য তোমাকে ভাইয়া অলরেডি বলে দিছি, হ্যাঁ, এই 22 ঘন্টার যে ক্লাসটা আছে, ক্লাসটা তুমি যদি টাইনেও দেখো তাহলে তোমার দেখা যাবে কত 11 ঘন্টা শেষ করা যাবে আর কি, তাই না? তোর যদি মনে হয় যে 11 ঘন্টা শেষ করবো না, আমি চাইলে কি কাজ করতে পারি, কোনো একটা চ্যাপ্টার পড়তে চাই, যে চ্যাপ্টারটা পড়লে ভালো করতে পারবো আর কি, যে চ্যাপ্টার তোমার প্রবলেম আছে চ্যাপ্টারটা পড়ো, তাহলে পড়লে তোমার কিন্তু জিনিসটা কাভার হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকি। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে, তোমরা ভালো করো। আর আরেকটা জিনিস, এই যে যতগুলো প্রশ্ন তোমাকে এনে দিয়েছি, প্রশ্নগুলো তুমি একটু ঘাটাঘাটি করো, একটু দেখো, তোমার যদি কোথাও কোনো কনফিউশন থাকে একটু কমেন্টে জানাবা, আর যদি কনফিউশন না থাকে মাথার মধ্যে নিয়ে সুন্দরভাবে পরীক্ষার জন্য যাই বসবা আর কি। ওকে, তোমরা সবাই ভালো করো। তোমাদের যদি নেক্সট টাইমে প্রিপারেশনের জন্য, যেমন গুচ্ছজন প্রিপারেশন নিচ্ছ, এই প্রিপারেশন নিতে গিয়ে তোমরা যদি কোথাও আটকায় যাও, ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমার কারো না কারো সহযোগিতা নেওয়া লাগবে আর কি। যদি সহযোগিতা নেওয়া লাগে, মেসনের থেকে আমি, তারপরে ইমন, আমরা সবাই মিলে যে কম্বাইন্ডলি যে কোর্সটা প্লেস করছি, আই গেস আমরা তোমার জন্য একটা বেটার অপশন হবো আর কি, যাতে করে তোমার এই 2-2.5 মাসের জার্নির মধ্যে শূন্য থেকে তোমাকে সুন্দরভাবে তৈরি করার জন্য কাজ করবো আমরা আর কি। ওকে ভাই, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।